ঈদ মোবারক। অর্থ বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজনে আজ আমরা আলোচনা করব ইসলামের 5টি মৌলিক স্তম্ভের অন্যতম, যা বর্তমান ক্রমবর্ধমান ধনী গরিব বৈষম্য দূরীকরণের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে এমন ব্যবস্থা জাকাত নিয়ে একই সাথে আলোচনা করতে চাই ঈদের আগে প্রবাসী আয়ের প্রবাহ নিয়ে। জানেন যে গেল মাসে প্রবাসী আয় গত 2 মাসের চেয়ে কিছুটা কম হয়েছে, যদিও এপ্রিলের প্রথম 5 দিনে প্রবাসী আয় $450 মিলিয়ন বেশি হয়েছে। এছাড়া বর্তমান বাস্তবতায় যখন ঈদ মৌসুম, অনেক মানুষ রাজধানী থেকে বাইরে আছেন, প্রান্তিক অর্থনীতিতে এই মুহূর্তে ভালো অর্থের প্রচলন রয়েছে, অর্থাৎ প্রান্তিক অর্থনীতি এই মুহূর্তে অনেকাংশে সজাগ। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সহকর্মীরা রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে আপনাদেরকে জানাতে এই অর্থনৈতিক বিষয়ক বিভিন্ন খবরাখবর। আপনাদের সঙ্গে পুরো আয়োজন ভাগশেষ নিয়ে আছে আমি তানজিম শাফিন। শুরুতেই আমরা প্রবাসী আয়ের প্রসঙ্গে যেতে চাই। জানেন যে এবছর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে 2 মাসেই প্রবাসী আয় ছাড়িয়েছিল $2 বিলিয়ন করে। তবে মার্চ মাসে প্রবাসী আয় $2 বিলিয়ন নিচে নেমে এসেছে। ঈদের আগে যেটা এর আগের বছরগুলোতে আমরা খুব একটা দেখিনি। আমরা দেখেছি যে ঈদের আগের মাসে রেমিটেন্সের প্রবাহটা বেশি থাকে, কিন্তু এই বছর আমরা দেখলাম যে ঈদের আগের মাসে রেমিটেন্সের প্রবাহ কিছুটা কমেছে। তবে ঈদের আগে আরও 5 দিন সময় ছিল। এপ্রিলের প্রথম 5 দিনে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে $456 মিলিয়ন প্রবাসী আয় এসেছে। আমরা যদি একটু বছরব্যাপী তুলনা করি তাহলে আমরা দেখতে পারবো এবছরে আমাদের যেই লক্ষ্যমাত্রা রয়েছে, অর্থাৎ $23 বিলিয়ন লক্ষ্যমাত্রা রয়েছে আমাদের প্রবাসী আয়ের জন্য। সেটি অর্জন করতে হলে আমাদেরকে এপ্রিল, মে, জুন এই 3 মাসের মধ্যে আরও $5 বিলিয়ন বেশি প্রবাসী আয় আনতে হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2019-20 অর্থ বছরে $18.2 বিলিয়ন প্রবাসী আয় ছিল, 2020-21-এ $24.78 বিলিয়ন, 2021-22-এ কিছুটা কমেছে, 22-23-এ 21-22-এর চেয়ে কিছুটা বেড়েছিল। তবে 2023-24-এ এখনো পর্যন্ত $17 বিলিয়ন প্রবাসী আয় এসেছে। তবে এখনই বলা যাচ্ছে না যে বছর শেষে সেটি কততে দাঁড়াবে। তবে প্রত্যাশা ছিল এবছর $23 বিলিয়ন প্রবাসী আয়ের। এবারে যেতে চাই, বলছিলাম যে ইসলামের 5টি মৌলিক স্তম্ভের অন্যতম জাকাত প্রসঙ্গে। বাংলাদেশের অর্থনীতির আকার যত বড়, বাংলাদেশে অনেক মানুষ রয়েছেন ধনী, আবার অনেক মানুষ রয়েছেন যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন। আমরা এই ঈদে কিছু উদাহরণ দেখতে পেয়েছি যে অনেকেই কেনাকাটা করতে গিয়ে পোশাকের পেছনে বরাদ্দ রেখেছেন প্রত্যেক ব্যক্তি $1 লক্ষ করে, আবার অনেকে সেই বরাদ্দটা রেখেছেন $500 থেকে $1000। অর্থাৎ এই যে বড় একটা বৈষম্য, এই বৈষম্য দূর করতে জাকাত একটা বড় উপায় হিসেবে কাজ করতে পারে। আমরা যদি দেখি যে 91% মুসলিম যেই দেশে, সে দেশে জাকাতের অর্থের যেই প্রচলন সেটি সঠিকভাবে করা অনেকাংশেই হয় না বলে মনে হয়। আমরা দেখতে পাচ্ছি যে জাকাত যেই কাজগুলো করে, শ্রেণী বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য কমায়, অর্থের প্রবাহ বৃদ্ধি করে, দারিদ্র্য বেকারত্ব দূর করে, সম্পদের ব্যবহার নিশ্চিত হয়। অর্থাৎ অনেক অর্থ যাদের মজুত রয়েছে, ব্যাংকে রয়েছে, সেই অর্থগুলো বছরের পর বছর ব্যাংকে অভাবেই থাকছে। ব্যাংক যেই মুনাফাটা দিচ্ছে সেই মুনাফা শুধুমাত্র ওই অর্থ থেকে লাভ আসছে, তবে অর্থটা সার্বিকভাবে মানুষের কল্যাণে কাজে লাগছে না এবং কোনো উৎপাদনমুখী কাজে আসছে না। আমরা একটু দেখে নিই যে জাকাত কাদের জন্য ফরজ হবে। জাকাত ফরজ হবে, জানেন যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপার সমপরিমাণ বা তার অধিক সম্পদ যদি 1 বছর মেয়াদ ধরে কারো কাছে থাকে, তাহলে সেটি জাকাতযোগ্য সম্পদ বলে পরিগণিত হবে। আমরা এই সম্পদটি যখনই আপনার 7.5 তোলা বা 7.5 তোলা এবং ভরির একই হিসেব, তো 7.5 ভরি স্বর্ণের পরিমাণ সম্পদ বা 7.5 ভরি স্বর্ণালঙ্কার যদি কারো কাছে থাকে, তাহলে বলা যায় যে সেই দিন থেকে শুরু করে 1 বছর সময় অবধি যদি তার কাছে সেই সম্পদটা থাকে, তাহলে সেটি জাকাতযোগ্য সম্পদ বলে পরিগণিত হবে। আমাদের দেশে প্রায় 1.5 লক্ষ ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যেখানে $1 কোটি বেশি সম্পদ রয়েছে। অর্থাৎ $1 কোটি ব্যাংক অ্যাকাউন্ট আছে দেশে প্রায় 1.5 লাখ। অর্থাৎ এই সবগুলো ব্যাংক অ্যাকাউন্টই কিন্তু জাকাতযোগ্য এবং সম্ভাব্য জাকাতযোগ্য সম্পদ বাংলাদেশে প্রায় $40,000 কোটি। যেখানে যদি
সঠিকভাবে জাকাত আদায় করা যায়, জাকাত ব্যবস্থাপনা করা যায় এবং জাকাত আদায়ের জন্য সঠিকভাবে পৌঁছে যাওয়া যায় এই ধনী ব্যক্তিদের কাছে, তাহলে সেই অর্থ গরিবদের জন্য বা যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, সুবিধা বঞ্চিত রয়েছেন, যারা ঋণী রয়েছেন, ঋণী মানুষকেও জাকাতের মাধ্যমে সাহায্য করা যায়। আপনারা জানেন যে 8 শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যায়, তো তারা উপকৃত হতে পারে। আমরা একটু দেখে নেই যে জাকাত ফান্ড রয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে জাকাত ফান্ড। এই জাকাত ফান্ড জাকাত বর্ষ ঘোষণা করে রমজান মাসের 1 তারিখ থেকে, যেটি এই রমজান মাসের 1 তারিখ থেকে 2024-25 অর্থ বছরের জন্য জাকাত ফান্ড ঘোষণা করা হয়েছে। যদি আমরা 2023 পর্যন্ত আদায়ের পরিমাণ দেখছি, 2023 পর্যন্ত আমরা দেখছি 2018-19 সালে 4 কোটি 4.5 কোটি, 2019-20 সালে 5 কোটি, 2020-21 সালে 5.5 কোটি, 2021-22-এ 7 কোটি, 2022-23-এ 10 কোটি 21 লক্ষ টাকা জাকাত আদায় করেছে জাকাত ফান্ড। বলে নেই, এবছর জাকাত ফান্ড ইতিমধ্যে একটি প্রজ্ঞাপন জারি করেছে এবং তারা সেখানে উল্লেখ করেছে দেশের সকল উপজেলা বা জোনে অন্তত 4 লাখ টাকা করে জাকাত আদায়ের নির্দেশনা দিয়ে। সেই সংখ্যাটাকে যদি আমরা দেশের 495টি উপজেলার সাথে বিভিন্ন জোন যুক্ত করে আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো সেখানে 20 কোটি টাকার মতো একটা লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে, যেটিও বলা চলে যে সম্ভাব্য জাকাতযোগ্য যেই সম্পদ রয়েছে তার তুলনায় খুবই খুবই সামান্য। তবে জাকাত ফান্ডের বাইরেও বেসরকারিভাবে বেশ কয়েকটি সংস্থা, বেশ কয়েকটি বেসরকারি সংস্থা জাকাত আদায় করছে। তাদের জাকাত আদায়ের পরিমাণ কিন্তু প্রায় 100 কোটি টাকার কাছাকাছি গিয়ে দাঁড়ায়। তো জাকাতের একটা বড় সম্ভাবনা রয়ে গেছে। এর জন্য সুষ্ঠু পরিকল্পনা দেশের ধনী গরিবের বৈষম্য কমাতে বড় অবদান রাখতে পারে। ঈদের দিনে যারা জাকাত আদায় করেননি এখনও, তারা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন সম্পদের যথাযুক্ত জাকাত দিয়ে। শুধুমাত্র ধর্মীয় বা আধ্যাত্মিক তৃপ্তি নয়, একই সাথে সেটি সমাজের জন্য বড় একটি ভূমিকা পালন করবে। এবার একটু বলছিলাম যে ঈদ উপলক্ষে প্রান্তিক অর্থনীতি জেগে ওঠে। যখন ঢাকা থেকে রোজগেরে মানুষ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যান, সেখানে অনেকেই পরিবার পরিজনদের জন্য বাজার করে নিয়ে যাচ্ছেন, ওখানে গিয়ে বাজার করছেন, সেখানকার অর্থনীতি বেশ জমজমাট হয়ে ওঠে। আমরা এই বিষয়ে একটু জানতে চাই। ব্রাহ্মণবাড়িয়ায় ফারুকি পার্কে আনন্দ মেলা বসেছে ঈদে, সেখানে বাহারি পণ্যের পসরা রয়েছে। আমরা এই বিষয়ে জানতে চাই। সহকর্মী আজিজুল সঞ্চয় যুক্ত হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। সঞ্চয়, জানাবেন যে এই মুহূর্তে নিশ্চয়ই ব্রাহ্মণবাড়িয়ায় সচরাচর যে পরিমাণ মানুষ থাকে তার চেয়ে বেশি মানুষ রয়েছে ঈদ উৎসবকে ঘিরে। অনেকেই বাড়ি ফিরেছেন, ঢাকা থেকে সহ দেশের বড় বড় শহর বা যেই শিল্পাঞ্চলগুলো রয়েছে যেখানে কাজ করেন সেখান থেকে অনেক বাড়ি ফিরেছেন। এই যে আয়োজনগুলো হচ্ছে, বিভিন্ন মেলা বা সাধারণ দোকানেও বিক্রি কিনে বেড়েছে, এই সম্পর্কে জানতে চাই যে কেমন সেই বেচা বিক্রির প্রসার। শাফিন, ঈদ মুবারক। আপনি আমার পেছনের চিত্রই কিন্তু আসলে আপনি বুঝতে পারছেন যে আসলে এখানে মেলার উপচে পড়া ভিড় এবং দর্শনার্থীর আসলে উপচে পড়া ভিড় এই মেলাতে। এবং এই ঈদের দিন এই আনন্দ মেলা তাদের আসলে বিনোদনের কতটা খোরাক জুগিয়েছে সেটি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে এই ঈদ কেন্দ্রিক কিন্তু এই যে মেলা অনুষ্ঠিত হচ্ছে, গ্রামগঞ্জে যেসব মেলা হয়, এই মেলাগুলো কিন্তু গ্রামীণ অর্থনীতিতে কিন্তু একটি বড় ভূমিকা রাখে। এবং আজকে আমরা এই আনন্দ মেলা যেটি দেখতে পেয়েছি, এখানে 100-রও বেশি বিভিন্ন পণ্যের দোকান বসেছে। দোকানিরা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন, বিশেষ করে খাদ্যপণ্য, তারপরে যেই প্লাস্টিক, লৌহ এবং যেই মাটির তৈরি যেসব জিনিসপত্র আছে, সেসব জিনিসপত্রের দোকানগুলোতে কিন্তু বেচাকেনা সবচেয়ে বেশি হয়েছে। আমরা ব্যবসায়ীদের কাছ থেকে যে তথ্যটি পেয়েছি যে আসলে প্রতিটি দোকানে কিন্তু সকাল থেকে কিন্তু এই বেচাকেনাটি শুরু হয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের দোকানে ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা বেড়েছে এবং সেই সঙ্গে তাদের বেচা বিক্রিটাও কিন্তু বেড়ে গিয়েছে। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে আনুমানিক হিসাবটি আমরা পেয়েছি যে তারা যেটি বলছেন যে আজকে এই ঈদ কেন্দ্রিক এই মেলাটিতে সবকটি দোকান মিলে অন্তত অর্ধ কোটি টাকার কিন্তু লেনদেন হতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যদিও এখন কিন্তু মেলা এখনো পর্যন্ত চলছে, সেটি কিন্তু সন্ধ্যার পর অর্থাৎ রাত 8টা থেকে 9টা পর্যন্ত কিন্তু এই মেলাটি এখানে চলবে বলে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি। একটু জেনে রাখি শাফিন যে ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু ঈদ উপলক্ষে কিন্তু আসলে এখন কিন্তু বিশেষ করে রাস্তাঘাটে এবং যেসব বিভিন্ন এলাকাতে কিন্তু মানুষজনের উপস্থিতি বেড়েছে। বিশেষ করে ঢাকাতে আসলে যারা বিভিন্ন, আপনি যেটি বলছেন যে আসলে বিভিন্ন শিল্পাঞ্চলে যারা সব বিভিন্ন ধরনের কাজ করেন, সেই কার্যক্রম থেকে তারা এখানে ঈদের ছুটিতে এসেছেন এবং তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে এসব গ্রামীণ মেলাগুলোতে তারা ভিড় করছেন, যার ফলে আসলে এখানে বেচাকেনা কিন্তু খুব ভালো হচ্ছে। তো শাফিন, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে ঈদ মেলার যে বেচাকেনি সেই সংক্রান্ত সবশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ এবং ঈদ শুভেচ্ছা আবারও।
এদিকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন নগরবাসী। জাতীয় চিড়িয়াখানায় হাজারো দর্শনার্থী ভিড় করেছেন, পরিবার বন্ধুদের সাথে ঘুরতে এসেছেন অনেকে। মিরপুর চিড়িয়াখানায় রয়েছেন আমাদের সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন, তার সঙ্গে যুক্ত হচ্ছে। মৌরিন, জানাবেন যে চিড়িয়াখানায় আজ কি পরিমাণ দর্শক টিকিট কেটে ভ্রমণ করেছেন, একই সাথে জানতে চাই যে টিকিটের ভাড়া কেমন, কোনো ধরনের অভিযোগ পেয়েছেন কিনা দর্শনার্থীদের কাছে? শাফিন, আমি সকাল থেকেই রয়েছি এখানে এবং সকাল 9টা থেকে কিন্তু জাতীয় চিড়িয়াখানার মূল ফটকটি খুলে দেওয়া হয় এবং টিকিট মূল্য, প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। এবং আমি দর্শনার্থীদের সাথে কথা বলে জেনেছি উৎসবকে ঘিরে যে টিকিটের দামে যে তারতম্যটি হয় সেটি কিন্তু এবার হয়নি। এবং আমি আপনাকে যদি বলতে চাই যে একটু পরেই চিড়িয়াখানা বন্ধ হয়ে যাবে, 6টা পর্যন্ত খোলা থাকবে। এখন কিন্তু মানুষ বাড়ির পথে ফিরছে এবং সকাল থেকে প্রায় 1,10,000 দর্শনার্থীর সমাগম হয়েছে, এটি আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কিউরেটর মোহাম্মদ মজিবুর হক। এবং আমি যদি 1 লক্ষ দর্শনার্থীর টিকিটের প্রবেশ মূল্য হিসাব করতে চাই, সেখানে প্রায় 1.5 কোটি টাকার টিকিট কিন্তু বিক্রি হয়েছে। তার মানে এবং আরেকটি যেটি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে গত বছরের এবারে চিড়িয়াখানার দর্শনার্থী কিন্তু দ্বিগুণ হয়েছে, এটিও আমাদেরকে জানিয়েছেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর। এবং আপনাকে যদি একটু বলতে চাই যে দর্শনার্থীরা আসলেই অনেক আগ্রহ করে এসেছেন এবং যেহেতু চিড়িয়াখানা এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল যেহেতু চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন একই জায়গায়, সেই জায়গা থেকে দুটি বিনোদন কেন্দ্র একসাথে দেখতে পেয়ে আসলে দর্শনার্থীরা সন্তুষ্ট প্রকাশ করেছেন। এবং দুই জায়গারই আমরা আসলে খোঁজ নিয়েছি যে টিকিটের দামে কোনো তারতম্য রয়েছে কিনা। সেই জায়গা থেকে টিকিটের দামে কোনোই তারতম্য ছিল না, উল্টো আসলে এরপরেও হচ্ছে টিকিটের দামে যদি কোনো তারতম্য থাকে বা পরবর্তীতে ঈদের ছুটির দিনগুলোতে যদি টিকিটের তারতম্য দেখা হয়, সেই জায়গা থেকে কর্তৃপক্ষ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং টিকিটের মূল্য যেন হেরফের না হয় সেই জায়গায় কর্তৃপক্ষ খেয়াল রাখবেন। শাফিন, এখান থেকে এই ছিল সর্বশেষ। মৌরিন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন জানাচ্ছিলেন রাজধানীর চিড়িয়াখানায় লক্ষাধিক দর্শনার্থী ভিড় করেছেন, আরও বিভিন্ন বিনোদন কেন্দ্রে আসলে দর্শনার্থীদের ভিড় পাচ্ছে। তবে এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। জানেন যে 14ই এপ্রিল পহেলা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন। এই নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন ধরনের আনন্দ আয়োজন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বিশেষ যে আয়োজনটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি চলছে, পহেলা বৈশাখের প্রস্তুতি চলছে, সেই বিষয়ে খোঁজ রাখছেন সহকর্মী সাজিদ আরাফাত, তার সঙ্গে যুক্ত হচ্ছে। সাজিদ, জানাবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো তাদের চিত্রকর্ম থেকে শুরু করে বিভিন্ন শিল্পকর্ম বিক্রি করে মঙ্গল শোভাযাত্রার টাকাটা জোগাড় করে সেদিন মিছিলের, তাদের সেই শিল্পকর্মগুলো তারা বিক্রি করা শুরু করেছেন কিনা, ইতিমধ্যে কিরকম সাড়া পাচ্ছেন? শাফিন, শুরুতে আপনাকে ঈদের শুভেচ্ছা জানাই, যেহেতু আজকে ঈদের দিন এবং সেই সঙ্গে আপনি বলছিলেন দুদিন পরেই বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও শুরু হয়ে গেছে। আরেকটি বিষয় বলি যে দুটি উৎসব একসাথে হওয়ায় উৎসবের সঙ্গে অর্থনীতির কিন্তু একটি যুগলবন্দি সম্পর্ক রয়েছে। আমরা এই মুহূর্তে চারুকলায় আছি, আর দুদিন পরেই বাংলা নববর্ষ উদযাপন। সেই উদযাপনের যে একেবারে মূল যে আয়োজন সেটি মঙ্গল শোভাযাত্রা, আর সেটি করে থাকে চারুকলা অনুষদ। চারুকলা অনুষদের যে মোটিভগুলো দিয়ে তারা মঙ্গল শোভাযাত্রা করে থাকেন সেগুলো কিন্তু প্রস্তুতি পর্ব চলছে। এখানে আমরা দেখছি যে হাতি, চরকি, টেপা পুতুল, পাখি সহ বিভিন্ন যে মোটিভ বাঙালি ঐতিহ্য তুলে ধরার, সেগুলো কিন্তু একেবারে শেষ পর্যায়ে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এই চারুকলার মঙ্গল শোভাযাত্রার যে আয়োজন, সেই আয়োজনের যে অর্থ, সেই অর্থের যোগান কিন্তু চারুকলার শিক্ষক শিক্ষার্থী তারা নিজেরাই সেই যোগানটা দিয়ে থাকেন এবং সেই যোগানকৃত অর্থ তারা আদায় করেন। এভাবে অর্থগুলো আসে যে তারা বিভিন্ন ধরনের ফুল, পাখি, মাটির সরা, অন্যান্য যে চিত্রকর্ম সেগুলো কিন্তু তৈরি করে বা সেগুলো হাতে আঁকিয়ে তারপরে কিন্তু এখানে বিক্রির ব্যবস্থা আছে। সেই বিক্রি কার্যক্রম কিন্তু গেল কয়েকদিন ধরে চলছে। আজকেও আমরা দেখেছি ঈদের দিন বিভিন্ন দর্শনার্থী আসছে, বিভিন্ন বয়সী দর্শনার্থী এখানে ঘুরতে এসছেন, তারা দেখতে এসেও কিন্তু তারা বিভিন্ন ধরনের এই যে চরকি বলি বা মাটির সরা, পুতুল, টেপা পুতুল, পাখি, ফুল এসব কিন্তু তারা কিনছেন এবং এই যে কেনার অর্থ, সেই অর্থ কিন্তু রসদ যোগায় এই মঙ্গল শোভাযাত্রা আয়োজনে। এবং এই আয়োজনটি কিন্তু করে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এবং শিক্ষক শিক্ষার্থী তাদের নিজস্ব
নিজস্ব অর্থায়নে। সেই অর্থায়নের যে চিত্রকর্মগুলো সেগুলো তারা তৈরি করছেন, এরই মধ্যে তৈরি করছেন, বিক্রিও করছেন এবং অন্যান্য যে আনুষঙ্গিক কর্মকাণ্ড, রং তুলির ছোঁয়া, শেষ পরশ, একেবারে প্রস্তুতির শেষের দিকে। আর দুদিন বাদেই অর্থাৎ 14ই এপ্রিল বাংলা নববর্ষ উদযাপিত হবে সাড়ম্বরে। সেই উদযাপনকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রার যে প্রস্তুতি পর্ব সেটি কিন্তু নিতে শুরু করেছেন, একেবারে বলা চলে যে শেষ পর্যায়ে। আর দুদিন বাদেই বাঙালি মেতে উঠবে 1431 বঙ্গাব্দ উদযাপনে। তো এই ছিল চারুকলার যে অনুষদ, সে অনুষদ থেকে বর্ষবরণের প্রস্তুতির সবশেষ খবর। শাফিন, আপনাকে ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা। সহকর্মী সাজিদ আরাফাত যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ হতে, জানাচ্ছিলেন পহেলা বৈশাখের প্রস্তুতি সম্পর্কে। এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভাগশেষ। পবিত্র ঈদ উল ফিতর এবং পহেলা বৈশাখ উপলক্ষে টানা 5 দিন বন্ধ রয়েছে দেশের পুঁজিবাজার। এর মধ্যে সাপ্তাহিক ছুটিও আছে 2 দিন। স্টক এক্সচেঞ্জ থেকে জানানো হয় 30 রোজার হিসাব ধরে 10 এপ্রিল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি, যা 14 এপ্রিল শেষ হবে। ফলে টানা 5 দিন বন্ধের পর আগামী 15 এপ্রিল পুঁজিবাজারে লেনদেন পুনরায় স্বাভাবিক সময় অনুযায়ী চালু হবে। শেয়ার বাজারের বন্ধের মধ্যেও যেসব তথ্য রয়েছে, আলোচিত কিছু খবর রয়েছে পাওয়ার গ্রিডের 8,000 কোটি টাকার বেশি শেয়ার ইস্যুর সিদ্ধান্ত এবং প্রাণের 2 কোম্পানিতে আইএফসির $3 কোটি বিনিয়োগের তথ্য, তালিকাভুক্ত কোম্পানির খবর ইত্যাদি বিষয় আমরা একটু দেখে নিতে চাই। শেয়ার ইস্যু করবে পাওয়ার গ্রিড, 8,034 কোটি 26 লাখ টাকার শেয়ার ইস্যুর সিদ্ধান্ত। 20 টাকা মূল্যে শেয়ার ইস্যু করবে। শেয়ার অভিহিত মূল্য 10 টাকা, শেয়ার প্রতি প্রিমিয়াম 10 টাকা। শেয়ার মূল্য 402 কোটি 16 লাখ টাকা। প্রাণের 2 কোম্পানিতে বিনিয়োগ করবে আইএফসি। 2 কোম্পানিতে 30 মিলিয়ন বা $3 কোটি বিনিয়োগ করবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। শিল্প প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে এই বিনিয়োগ করা হবে। প্রাণের কোম্পানি দুটি হলো প্রাণ ডেইরি লিমিটেড এবং হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড। বিনিয়োগের ফলে 30,000 কর্মসংস্থান রক্ষা করা সম্ভবের আশা। আরও একটা বিরতি নিয়ে ফিরছি, বৌনিতে সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভাগশেষ। বরিশালের বিনোদন কেন্দ্রগুলোতে এখন উপচে পড়া ভিড়। উৎসব আয়োজনে বিনোদন কেন্দ্রের আশপাশেও বসেছে নানান ধরনের দোকানপাট। এ নিয়ে আরও জানাতে বরিশালের কীর্তনখোলা নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, এই শুভেচ্ছা, আপনার পেছনে দেখতে পাচ্ছি জনতার ঢল নেমেছে কীর্তনখোলা নদীর তীরে। জানাবেন যে এই উৎসবকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্যে কিরকম প্রসার ঘটে? আপনাকে ধন্যবাদ শাফিন। ঈদ মোবারক আপনাকে এবং দর্শকদের, এখন টিভি দর্শকদের সবার জন্য ঈদ মোবারক। আসলে উপচে পড়া ভিড়, আসলে আপনি
স্ক্রিনে দেখছেন, কিন্তু আমি দেখছি একেবারে সরাসরি। আর এখানে দেখেই খুব ভাল লাগছে। উৎসবটা যে কত সুন্দর, ঈদের আনন্দটা যে কত সুন্দর, সেটি এখানে না আসলে আসলে বোঝা যায় না। একটা কথা যদি বলি তাহলে বুঝতে পারবেন, 1757 সালে ইতিহাস ঘেটে যেটা জেনেছি, বরিশালের লোকসংখ্যা ছিল মাত্র 10,000, আর এখন কীর্তনখোলা নদীর পাড়ে 10,000 লোকের বেশি রয়েছে আমি যে জায়গাটিতে রয়েছি। আসলে বরিশালে বিনোদন কেন্দ্র বলতে যে জায়গা, সেটি কিন্তু এই কীর্তনখোলা নদীর তীর, এবং এই কীর্তনখোলা নদীর তীর ঘিরে এখানে প্রায় 10 কিলোমিটার জায়গা জুড়ে, অর্থাৎ সেই বরিশালের তালতলি থেকে শুরু করে একেবারে দবদবিয়া থেকে পর্যন্ত প্রায় 10 কিলোমিটার জায়গা। এইখানে পুরো রাস্তা জুড়ে কিন্তু অসংখ্য মানুষ, আর সবগুলো যদি হিসাব করে তাহলে তা 10,000-এরও বেশি। আমি রয়েছি এই কেটিসির অর্থাৎ 30 গোডাউন প্রান্তে এখানে। আর আপনি যেটি জানতে চেয়েছিলেন, আসলে এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র আমার সামনে অর্থাৎ এই 30 গোডাউন এলাকায় 100-এর বেশি দোকান রয়েছে, ছোট ছোট দোকান, যার প্রতিটির গড়ে কিন্তু আজকে 15,000 টাকার মতো লেনদেন হবে, এমনটা কয়েকজনের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি। বরিশালের জেলার বিভিন্ন জায়গায়, শুধু নগরীতে প্রায় 500-র অধিক দোকান রয়েছে কীর্তনখোলা নদী জুড়ে, এর পারে এবং বিভিন্ন জায়গায়। সেই হিসেবে আমরা যেটা দেখেছি খোঁজখবর নিয়ে, 75 লাখ থেকে 1 কোটি টাকার মতো বেচাকেনা হবে শুধুমাত্র এই আজকের এই ঈদের দিন কেন্দ্রিক এই সব জায়গার বেচাকেনা। শুধু সেটি নিয়ে আপনাকে আরেকটা জিনিস বললে বুঝতে পারবেন যে বরিশালের যে ঈদ কেন্দ্রিক যে শুধুমাত্র এই ঈদের সময়ের যে বেচাকেনা, চকবাজার কেন্দ্রিক বেচাকেনা ছিল, লেনদেন হয়েছে যারা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সেটি হচ্ছে এই রোজার মাস জুড়ে 1,000 কোটি টাকার বেশি। তো সেই সামগ্রিক যে বিষয়টি, সেটি হচ্ছে এই উৎসবকে ঘিরে কিন্তু এক ধরনের লেনদেনের প্রেক্ষাপট তৈরি হয়, এবং সেটি কিন্তু এই কারণেই কিন্তু আসলে অর্থনীতির যে চাকাটা, এটিও কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যে ঘোরে। এটি আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা বলে জানতে পেরেছি। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা উপভোগ করছেন। যেহেতু প্রচণ্ড গরম, সে কারণেই কিন্তু দুপুরের পর থেকে এখানে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এখনও কিন্তু প্রচুর লোক রয়েছে এবং সন্ধ্যা অবধি তারা উপভোগ করবেন কীর্তনখোলা নদীর এই প্রকৃতি। এতটুকুই ছিল বরিশালের কীর্তনখোলা নদীর তীর থেকে। ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। সহকর্মী ফিরদাউস সোহাগ যুক্ত হয়েছিলেন বরিশাল থেকে, জানাচ্ছিলেন ঈদ আনন্দে বেড়েছে ব্যবসার পরিসর, সেই সম্পর্কে সবশেষ। এই ছিল আজকের ভাগশেষ আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখুন youtube.com/c/এখন।